আমার একমাত্র ননদের জন্য আমার এত বছরে তিলে তিলে গড়া সংসারটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। আমি খেয়ে না খেয়ে যে সংসারের জিনিসপত্র গড়েছি সেটাও ধীরে ধীরে দেখতেছি আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। জানি না এগুলো আর কখনো গোছাতে পারবো কিনা, তারপরও মনের কষ্ট থেকে কথাগুলো বলা। আমি আর আমার হাজবেন্ড রিলেশন করেই বিয়ে করেছিলাম, আর আমরা দুইজন তখন একটা কোম্পানিতেই চাকরি করতাম। কিন্তু আমাদের যে স্যালারিটা দুইজনের আসতো এটা মোটামুটি খেয়ে পড়ে বাঁচার মতো, কিন্তু আমরা যে আলাদাভাবে কিছু একটু সঞ্চয় করব সেটা হতো না। যার কারণে আমার হাজবেন্ড দূর প্রবাসে পাড়ি জমায়। আমি কিন্তু আমার জবটা ছাড়িনি, কারণ জবটা আমার বাসার পাশেই ছিল, যে কারণে জবটা আমি চালিয়ে গেছি। আমরা দুইজন যখন রিলেশন করে বিয়ে করেছিলাম প্রথম দিকে আমার শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়নি, যার কারণে আমরা আলাদা বাসা নিয়েই থাকতাম। মাস শেষে যে টাকাটা পায় আমার স্বামী, সেই টাকাটা কিছুটা আমার শ্বশুর বাড়ি পাঠায় আর কিছু আমার জন্য পাঠায়। বলে রাখি আমার শ্বশুর বাড়িতে প্রচুর দালান কোঠা, জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, আর আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাসা ছেড়েও আমার কাছে আসবে না। কিন্তু ওই যে বউকে একা একা দেয়, এজন্যই কিন্তু আমার স্বামী আলাদাভাবে দুই ভাগে টাকা পাঠাতো। আমাদের বিয়ের পর মাত্র 2000 টাকা দামের একটা খাট নিয়ে আমাদের সংসার জীবন শুরু করি। আমি ছোটবেলা থেকেই একটু বিলাসী টাইপের ছিলাম, আমার সবকিছুতেই সেরাটা দরকার, তাও নিজের যোগ্যতায়। আমি আমার বেতনের টাকায় কি করি আমার হাজবেন্ড কখনোই জিজ্ঞাসা করেনি ওই দূরপ্রবাস থেকে যে তুমি তোমার টাকা দিয়ে কি করো। আমার বিয়ের পর 4টা বছর আমি যা ইনকাম করছি সব টাকা দিয়েই আমি আমার সংসারের জিনিস স্বপ্নের মতো করে সাজিয়েছি, যেমনটা আমি ঠিক স্বপ্নে দেখতাম। আমি স্টুডেন্ট লাইফ থেকেই টিউশনি করতাম, বছরের পর বছর টিউশনি করে সেখান থেকে একটা টাকাও ভাঙতাম না। 1.5 লাখ টাকা জমিয়ে আমি শুধু ফার্নিচার কিনেছিলাম, তাও আমার ঘর সাজানোর জন্য। এখন আসে আসল কথায়, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করানোর বাহানা দিয়ে আমার ননদ আমার বাসায় এসেছে। আমি ভেবেছিলাম হয়তো কয়েকদিন থেকেই সে চলে যাবে, কিন্তু না, যাওয়া তো দূরের কথা, তার বাচ্চাদের স্কুল আমার বাসার পাশে বলেই এই যে টানা একটা বছর আমার বাসায় পড়ে আছে, থাকতেছে, খাচ্ছে, সাথে আমার সংসারটাও নষ্ট করতেছে। আমার ননদের হাজবেন্ডও প্রবাসী, তার শ্বশুর বাড়িও এই একই টাউনে, শুধু যেতে আধা ঘন্টা সময় লাগে, তাও সে আমার বাসায় থাকবে। বিশ্বাস করবেন না আপু, প্রতিটা মেয়েই চায় বিয়ের পর একটা সুন্দর সংসার হোক, আর এই সংসারে যদি আলাদাভাবে কেউ নষ্ট করে তখন যে কেমন কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো না। সে আমার কাছে থাকতেছে সেটা ভালো কথা, কিন্তু এভাবে করার দরকার কি ছিল? তার দুইটা বাচ্চা, বিশ্বাস করবেন না আপু, এই 2টা বাচ্চা আমার ঘরের একটা জিনিসও আস্ত রাখেনি, দেখলেই আমার কান্না পায়। পুরা ড্রয়িং রুম, ডাইনিং রুম, তাদের রুম রং পেন্সিল দিয়ে আর্ট করে শেষ। বাচ্চাগুলো সোফায় লাফাইতে লাফাইতে 2টা সোফায় ভেঙে ফেলছে, তাও আবার বেতের সোফা। বাচ্চা মানুষ তারা হয়তো বা বুঝে না, কিন্তু তার মা তো বুঝে, কখনো একটা বার নিষেধ করে না। বলে ছোট বাচ্চা, এরা তো এখন খেলা করবে, দুষ্টুমি করবে, একটু একটু জিনিস ভাঙবে, এটাই স্বাভাবিক। সাথে আমার শাশুড়ি যখন আমার ননদকে কল দেয়, 2জন মা মেয়ে মিলে যে কি হাসাহাসি করে, তাদের নাতনি খেলা করতেছে এটা নিয়ে খুব আনন্দ পাচ্ছি। কিন্তু প্রতিদিন একটার পর একটা জিনিস ভেঙে যাচ্ছে, এটা নিয়ে তাদের কোনো আফসোস নাই, কারণ তারা তো আর কষ্টের টাকা দিয়ে এগুলা কেনে নাই। এই তো 2 দিন আগের কথা, আমার ননদের ছোট ছেলেটা ফুটবলে লাথি মেরে আমার ওয়াল শোকেসের ফুল গ্লাসটাই ভেঙে ফেলেছে, আর সাথে জিনিসপত্র যেগুলো ছিল সেগুলোও টুকিটাকি পরে ভেঙে গেছে। আমি রান্নাঘর থেকে দৌড়াই, যখন এসে দেখলাম আমার ওয়াল শোকেস আর ওয়াল শোকেস নাই, আমার এত কষ্ট লাগতেছিল। ঠিক ওই মুহূর্তে আমার ননদ তার ছেলেকে বোঝাচ্ছে, বাবা এভাবে খেলতে হয় না, এভাবে খেললে তো তুমি ব্যথা পাবা, দেখো তো কতগুলো কাজ ভেঙে গেছে, এগুলো যদি তোমার গায়ে এসে পড়তো, তোমার গায়ে পড়লে তো অনেক ব্যথা পেতে। কিন্তু কখনো এটা বলেনি যে ঘরের ভিতরে ফুটবল নিয়ে খেলতে হয় না। এই বলে সে তার বাচ্চাকে নিয়ে ঘরে চলে যায়, আর আমি কাচের টুকরা একটু একটু করে খুঁড়তেছিলাম, আমার চোখ থেকে অঝরে পানি পড়তেছিল। কারণ বিশ্বাস করেন, যারা কষ্ট করে জিনিসপত্র গড়ে তারাই বোঝে যে জিনিসপত্রের মূল্যটা কি। আমার শখের জিনিস একটু একটু করে এভাবে নষ্ট করতেছে, আর এর পেছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি কখনো তার মেয়েকে কিচ্ছু বলে না। আমার ঘরের কর্নারে কর্নারে অনেক শোপিস ছিল, যেগুলো আমি একটু একটু কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি। বিশ্বাস করেন আপু, সেগুলার এখন একটাও আস্ত নাই, সব ভেঙে চড়ে গেছে। আর এই বছরে নতুন করে আমি তেমন একটা জিনিসই কিনি নাই, কারণ ঘরের প্রতি আমার মনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। সারাদিন অফিস শেষে যখন বাসায় এসে এসব দেখি, আমার ঘরটা এলোমেলো, রুমটা এলোমেলো, সবকিছু ভাঙাচুরা, তখন আর মনে হয় না যে আমি ঘরে চলে আসি। সেই সকালে রান্না বান্না করে আমার রুম পরিষ্কার করে আমি আমার জবে চলে যাই। আর আমার ননদ ঘরের তো একটা কোনো কাজ করবেই না, এসে দেখবো সব এলোমেলো। সকালবেলা যখন বাচ্চাদের নিয়ে স্কুলে যায় তখন ফুল টাইমই স্কুলে সে কাটায়, বসে বসে গল্প করে। তার শ্বশুর বাড়ি থাকলে তো এসব করতে পারবে না। জানি না এভাবে আর কতদিন চলবে। এর মাঝে যদিও আমি আমার হাজবেন্ডকে সবটা খুলে বলেছি, মাঝে অনেকে আমাকে বলেছে বাসাটা চেঞ্জ করতে, একটু দূরে নিতে স্কুলের আশেপাশ থেকে। হয়তোবা এখন সমাজের চোখে আমি খারাপ হয়ে যাব, কিন্তু এটা ছাড়া আমার আর কোনোই উপায় নাই। আর এই গল্পটা সাবিকুন নাহার নামের একটা আপুর লাইফ থেকে নেওয়া।